হ্যালো মাই ডিয়ার লিসনার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হেয়ার আউট উইথ ফাহিমের আরেকটি নতুন এপিসোডে। আজকে আমাদের যিনি গেস্ট, তিনি চট্টগ্রামের একজন বাসিন্দা। ওনার নাম হচ্ছে মেহেদি। তার জীবনে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা তিনি আমাদের সাথে শেয়ার করেছেন। বাস্তব জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনার আপনি চেষ্টা করলেও কিছু কিছু ঘটনার ব্যাখ্যা দাঁড় করাতে পারবেন না। কেন হয়েছে, কিভাবে হয়েছে, কেনই বা আমার সাথে হলো, এই বিষয়গুলো আপনি কখনো ব্যাখ্যা দাঁড় করাতে পারবেন না। তখনই আমরা সেটাকে ভৌতিক বা অলৌকিক কোনো ঘটনা বলে থাকি। তবে এটা অলৌকিক না ভৌতিক সেই বিষয়ে আমরা যাব না। আমরা সরাসরি শুনে আসবো এখন মেহেদির কাছ থেকে তার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা। 2022 সাল জানুয়ারির 26 তারিখ এরকম আমার গার্লফ্রেন্ড, যার সাথে আমার বিয়ে বা শাদীর কথাবার্তা চলতেছিল, আমার পরিবারকে জানানো হয়েছে অল্প কিছুদিন আগেই। দুইজনের পরিবার ব্যাপারগুলো নিয়ে অনেকটা সূচক একটা সম্ভাবনা বা সম্মতি দিছে। তো কথাবার্তা হবে। তো এর মাঝখানে আমার যে গার্লফ্রেন্ড বা ফিয়ন্সে, ওর আব্বা অনেকটা অসুস্থ, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। ওনার হার্টের সমস্যা, তো ওনার ট্রিটমেন্ট চলতেছে গত 4-5 মাস ধরে। তো প্রতিনিয়ত এই ব্যাপারগুলো নিয়ে কথা হয়। সে তার বাবার কিভাবে খেয়াল রাখতেছে, কখন ঔষধ বা কখন কি, এই সব কিছু, হাসপাতালে যাওয়া আসা সব কিছু নিয়ে সে প্রতিনিয়ত, দেখা গেছে আমিও খোঁজ খবর রাখি, সে আমারে জানায়। প্রতিদিন কথাবার্তা হয় আমাদের। সকালে উঠছে, কি করতেছে, আব্বুকে খাওয়া দাওয়া করাইছে কিনা, ওষুধ দিছে কিনা, এই ব্যাপারগুলি জানতেছে। তো ওই দিন ছিল স্মরণীয় একটা দিন। তার ভিতরে ওই দিন সকালবেলা যখন উঠি, প্রতিদিনের মতোই আমাকে মেসেজ করলো, শুভ সকাল জানাচ্ছে, কি করতেছে বা আমি উঠছি কিনা, এইসব জিজ্ঞেস করার পর এরপরে ওই দিন কোনো একটা কারণে আমি যে আমার রক্ত পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয় করতে যাব। তা আমি আমার টাইম মতো একটা ল্যাবে গেছি, রক্তের গ্রুপ নির্ণয় করছি, করে বাসায় আসছি। তো এর মাঝখানে কিছুটা ব্যস্ত সময় যাওয়ার কারণে আমার আর সময় খেয়াল ছিল না। যার পরে আমি ঘড়ির দিকে তাকাই, দেখি যে তখন আমার ঘড়িতে প্রায় 12:30 বা 12:45 এমন সময়, এক্সাক্ট বলতে পারি না, এরকম 12:30 থেকে 12:45 এরকমের ভিতর, 1:45-র মধ্যে সময় আজান দিচ্ছে। তো ওই হিসাবে সময়টা কিছুটা খেয়াল আছে। ওই অবস্থায় আমি, আমার মামা ছিল সাথে, মামার সাথে থাকতাম, মামার বাসায় গেছিলাম ঢাকায়। তো মামাকে বলতেছি যে এরকম এরকম, সে তো আমাকে ফোন দিচ্ছে না বা কোনো মেসেজও দিচ্ছে না সকাল থেকে। এমন তো হয় না, সকালের পরে অন্তত 2-1 বার তো মেসেজ দেয়, কিন্তু আজকে কোনো মেসেজ দিচ্ছে না। কোনো সমস্যা হইলো কি না কি জানে, আল্লাহ জানে। এটা যখন চিন্তা করতেছি আর মামার সাথে কথা বলতেছি এই নিয়ে, হঠাৎ করে তার ফোন থেকে আমার ফোনে একটা কল আসে। কলটা আমি রিসিভ করি। রিসিভ করার পরে কোনো সাড়া শব্দ পাই না। ফোনটা কি আপনার গার্লফ্রেন্ডের ফোন থেকে আসছে? হ্যাঁ, ফোনটা আমার গার্লফ্রেন্ডের ফোন থেকেই আসছে। তো আমি ফোনটা রিসিভ করে কানে দিই। কয়েকবার হাই হ্যালো বলতেছি, কিছু বলতেছে না কেন, বা কই আছো, কথা বলো, ব্যস্ত নাকি, এরকম জিজ্ঞেস করতেছি। কিন্তু ওই পাশ থেকে কোনো শব্দ আসতেছে না, একদম নিশ্চুপ বলতে, যেমন অন্যান্য সময়, বিভিন্ন সময় তার সাথে আমার অনেক দিনের সম্পর্ক, অনেক দিন বলতে একটা দীর্ঘ সময়, 5-6 বা তারও বেশি। তো অন্যান্য সময় এই যে এত বছরের সম্পর্কের মধ্যে সে অন্যান্য সময় কল দিলে যে ব্যাপারগুলো ঘটতো, তার বাড়ির আশেপাশের রাস্তার বিভিন্ন শব্দ বা অন্যান্য বিভিন্ন কাজকর্মের শব্দ, কোলাহলপূর্ণ একটা পরিবেশ ছিল। দেখা গেছে ইভেন মাঝে মধ্যে তো হয়তো বোঝা যাচ্ছে যে হ্যাঁ ফ্যান চলতেছে বা তার বাসায় টিভি চলতেছে, এই জিনিসগুলি বোঝা যাইতো। কিন্তু ইভেন ওই যে সকালের সময়টা বা ওই দুপুরের সময়টা বাসায় কাজের লোক আসতো, কাজ করতো, এই জিনিসগুলো শব্দ পাইতাম। তো ওই কলটা আসছে, আমি রিসিভ করছি, কিন্তু কোনো শব্দ পাচ্ছি না। এমনকি তাদের বাড়িতে যে ঘরের রেনোভেশনের কাজ চলতেছে। তো কনস্ট্রাকশনের থাকবে প্রতিনিয়ত, অন্যান্য দিনের মতো থাকে। আমার জানা ছিল যে কাজ চলতেছে, কোনো কারণে যে কাজ অফ এরকম কোনো কিছু না। এটা জানা ছিল, কারণ আমি প্রতিদিন বারবার জিজ্ঞেস করতাম তাকে যে আজকে কি কাজ আছে নাকি বা কাজ হচ্ছে নাকি। বলে যে হ্যাঁ হচ্ছে, আমি খুব জ্বালায় আছি, ঘুমাইতে পারি না। প্রতিদিন এটা নিয়ে করতাম, একটু দুষ্টামি করতাম, সহ্য করো, আরামে থাকবা, ঘরটার একটু রেনোভেশন করতেছে, সৌন্দর্য দেখবা, সেই হিসাবে সহ্য তো করতেই হবে। কারণ ওই দিন কোনো আর শব্দ নাই। তা আমি একটু চিন্তায় পড়ে গেছি। 1 মিনিট, 2 মিনিট, 2.5 মিনিট, প্রায় 3 মিনিটের মতো আমি ডাকতেছি,
কোনো প্রতি উত্তর পাচ্ছি না। আর চতুর্দিকের পরিবেশটা একদম নিশ্চুপ হয়ে গেছে, আর আমার কানে আমি একটা শান্ত ভয়ের দুশ্চিন্তার একটা মনে হয় বাতাস পাচ্ছি ফোনের মধ্যে, একদম শোষো, যেটা আমি অনুভব করতে পারতেছি বা আমার কানে লাগতেছে। তখন আমি আমার মামাকে বলতেছি, মামা মনে হয় তার আব্বা মারা গেছে। আচ্ছা, এখানে আমি আপনাকে একটা প্রশ্ন করি। সেটা হচ্ছে, অনেক সময় হয় না যে আপনার টাচ স্ক্রিন ফোনগুলোতে কল দেওয়ার পরে অটোমেটিক্যালি গালের চাপ পরে মিউট হয়ে যায়, এরকম কোনো কিছু মনে হয়েছে কিনা আপনার কাছে? হ্যাঁ, এরকম কোনো কিছু মনে হয়েছে বলতে আমি চিন্তা করছি, এরকম চিন্তা করছি। আমার মামাও আমাকে বলতেছে হয়তো কল দিছে বা ডাক আসছে, বা উনি হয়তো বসেছিল অসুস্থ মানুষ বা পড়ে গেছে বা কোনো সমস্যা, তো ফোন রেখে কল কাটে নাই, চলে গেছে ওনাকে দেখার জন্য, কল দিতে পারে, তুই টেনশন নিস না। তো এই কথা বলাতে মামার কথা আশ্বস্ত আমি কলটা কেটে দিই। ওর ফোনে আমি আবার একবার দুইবার এরকম করে 10 থেকে 15 বার বা তারও বেশি, কমপক্ষে ন্যূনতম 15 বার ফোন দিছি, কিন্তু কোনো কল রিসিভ হয় না। তারপরে আমার আরেকটু সন্দেহর এটা বেড়ে গেছে, আমার থেকে ভয়ও লাগতেছে। আমি তার পরিবারের অন্যান্য বাড়ির মানুষজন যাদের নাম্বার ছিল, তার কাজিন, তারপরে হচ্ছে যে আন্টি, এ ধরনের মানুষজনদেরকে ফোন দেওয়া শুরু করি, কেউই আমার কল রিসিভ করে না। কল অনবরত আমি দিয়ে যাই। তারপরে হঠাৎ করে আমার মাথায় চিন্তা আসলো, ঘরের মানুষকে কল না দিয়ে একটু দূরের আত্মীয় যারা বাসায় থাকে না, তাদের কাউকে দিই। তখন আমি তার অন্য একটা কাজিন সিস্টারকে কল দিছি। কল দেওয়ার পরে সে বলতেছে যে, ভাইয়া আমি তো জানি না, আমি দেখি খোঁজ খবর নিয়ে আপনাকে জানাচ্ছি। তা আমার কেন জানি মনে মানতেছে না, কলও রিসিভ করে না, ইভেন কেউ রিসিভ করতেছে না, বুঝতেছে না। তা আমার অনেকটা মানে কনফার্ম হয়ে গেছে যে তার আব্বা নাই, আমার উঠবি শ্বশুর, উনি আর পৃথিবীতে নাই। তা আমি আমার এরকম বাবা মাকে ফোন দিছি, জানাইছি যে হয়তো উনি নাই, আমি চট্টগ্রামে আসতেছি, তো রওনা দিছি। তখন আমি রওনা দিছি, রওনা দিব, বের হবো, এই সময় ওর ওই কাজিন সিস্টার আমাকে ফোন দিয়ে বলছে, হ্যাঁ এরকম এরকম আঙ্কেল তো মারা গেছে। তারপরে আমি আমার পরিবারকে বলি, পরিবার ওদের বাসায় যায়, আমি ওইখান থেকে রওনা দিই। এছাড়া সব থেকে বড় কথা হচ্ছে যে কিছুদিন আগে আমার ফ্যামিলির মধ্যে আরো 2জন সিনিয়র সিটিজেন মারা যায়। তো আমি তখনও ঢাকা ছিলাম। ওখান থেকে বাড়িতে যখন যাই, ঢাকা থেকে আমার বাড়ির দূরত্ব 1 থেকে 150 কিলোমিটার, 150 কিলোমিটার, এর থেকে বেশি না। আর চট্টগ্রামের দূরত্ব প্রায় 250 কিলোমিটার। তো ওইখানে হয়েছে কি, সময়ের খুব একটা মিল আছে। আমার যে 2জন সিনিয়র সিটিজেন মারা গেছে, তারাও এই দুপুরের সময়, জুমার সময় মারা গেছে, বা দুপুরের সময়, জোহরের সময় মারা গেছে। তা আমি যখন রওনা দিই, আমার বাড়িতে পৌঁছাইতে, গ্রামের বাড়ি পৌঁছাইতে অনেক সময় লেগে যায়। তাদের জানাজার সময় ছিল রাত 9টায়। তো দুপুর সময় যেহেতু রওনা দেই, মারা যাওয়ার খবর শুনছি, আমি এরকম আমার গ্রামের বাড়িতে রওনা দিই, আমি তাদের জানাজার সময় পার হয়ে যায়, বা 9টারও 5-10 মিনিট বেশি হয়ে যায়, ততক্ষণে যাই পৌঁছায়। তো আমার নিকট আত্মীয় বা আমার গ্র্যান্ড প্যারেন্টস ছিল বিদায় আমার জন্য অপেক্ষা করে, যাই পাইছে। তখন আমার মাথায় একটা চিন্তা আসছে, স্বাভাবিকভাবে আগের পূর্বপুরুষদের থেকেও শুনতাম, নিজেও এরকম দেখেছি অনেক সময়, অনেক, যেমন নিজের ওই যে গ্র্যান্ড প্যারেন্টসের ওই দিক থেকেও আমি চিন্তা ভাবনায় ছিল, বিপদের পথ আগায় না, আমি কি ওইখান পর্যন্ত যাইতে পারবো কিনা, পৌঁছাইতে পারবো কিনা, একটা ভয় কাজ করতেছে। তখন এক্সাক্ট কয়টা বাজে যখন আপনি আসলে প্রস্তুতি নিচ্ছিলেন যে আপনি যাবেন? তখন আপনি কোথায় ছিলেন তখন? 2:20-25 এরকম বাজে। তখন আমি আমার বাসায় মিরপুরে। মিরপুরে? হ্যাঁ। আপনি আসবেন কোথায় মিরপুর থেকে? চট্টগ্রাম। চট্টগ্রামে? জি। আচ্ছা, প্রায় অলমোস্ট 5-6 ঘন্টার একটা রাস্তা। হ্যাঁ, চট্টগ্রামেও এটা শহরে ঢুকে, শহরের মাঝখানেও না, প্রাণকেন্দ্রেও না, শহরের এক সাইডে, যেখানে আমার জ্যাম বা অন্যান্য বিষয়গুলি উপেক্ষা করে যাইতে হবে। এমনকি দিনটা ছিল রবিবার, মানে ওয়ার্কিং ডে? হ্যাঁ, ওয়ার্কিং ডে ছিল। কারণ মনে আছে কেন, আমি যে কারণে ঢাকায় থাকি, আমার ক্লাস আছে, আমার ক্লাসগুলো থাকে শনি সোম বুধ। তো রবিবার থাকার কারণে ওই দিন আমার ক্লাসে যাই নাই, সকাল সকাল রক্ত পরীক্ষা করতে গেছি, ফ্রি ডে ছিল, সেজন্য আমার মনে আছে। তো ওইখান থেকে এখন আমার মামাকে বলি যে আমি তো এইভাবে মনে হয় পৌঁছাইতে পারবো না, ঢাকার জ্যাম উপেক্ষা করে দুপুরবেলা। আমার এখান থেকে ঢাকা শহরের দেখা গেছে সকল জ্যাম শেষ করে সায়দাবাদ বা যাত্রাবাড়ি পৌঁছাতে পৌঁছাতে আমার বিকাল হয়ে যাবে বা সন্ধ্যা হয়ে যাবে গা, অ্যাটলিস্ট 4টা-5টা তো বাজবেই। আমাকে বলছি কোনোভাবে আপনি আমাকে, আপনার তো বাইক আছে, আমাকে পৌঁছাই দেন। তো উনি আমাকে বাইকে করে জ্যাম বা অন্যান্য এই যে বিষয়গুলি ওভারকাম করে 2:20-25 বাসার থেকে এরকম বের হই। দেখা গেছে বাইক নিয়ে আমরা রওনা দিছি 2:30-এর দিকে। ওইখানে সায়দাবাদ যাত্রাবাড়ি চলে গেছে, সায়দাবাদ গিয়ে একবার থামছি, তারপর যাত্রাবাড়ি চলে গেছে। ওইখানে একটা রানিং
মানে বাস ছিল শ্যামলী, ওটার কাউন্টারে গিয়ে টিকিট কাটছি। আমি বাসে উঠে বসে গেছি, মামা টিকিট কাটে, টিকিট আমাকে দিয়ে দিছে। মানে আপনাকে বাসের জন্য অপেক্ষা করতে হয় না? অপেক্ষা করতে হয় না। ভাগ্য ভালো আমার, যে ভাগ্য সহায় ছিল ওই দিন। বাসের জন্য একদমই অপেক্ষা করতে হয় নাই। উঠছি, বাসে উঠে বসছি, বাস তার 5 মিনিটের মধ্যে বাস ছেড়ে দিছে। মজার ঘটনা হচ্ছে, আমি গত 4-5 বছর ধরে ঢাকায় প্রতিনিয়ত যাতায়াত করি। বেশিরভাগ ক্ষেত্রেই আমি এর ভিতরে শুধুমাত্র 3 থেকে 4 দিন দিনের বেলা যাতায়াত করেছি। আমার চট্টগ্রাম থেকে আমার ঢাকা যাইতে 6 ঘন্টা সময় লাগতো। সায়দাবাদ বা যাত্রাবাড়ি থেকে আমার মিরপুর যেতে আরো 6 ঘন্টা সময় লাগতো। তো দিনের যাত্রাকে আমি অনেক ভয় পাই, অনেক তেমন প্রেফার করি না, রাত্রেই যেতাম। 4 ঘন্টা, 4.5 ঘন্টা এইরকম সর্বনিম্ন সময় আমি গিয়েছি। কখনো 6 ঘন্টাও লাগছে, 5.5 ঘন্টাও লাগছে। তখন আমি খুবই সন্দিহান ছিলাম, রওনা তো দিচ্ছি, মনকে বুঝাইতে পারতেছি না যে পৌঁছাইতে পারবো কিনা। তাছাড়া হচ্ছে যে আরো বেশি একটু ভয়ে ছিলাম। আসলে আমাদের কোনো ওইভাবে কথা হয় নাই, দুই পরিবারের ওইভাবে কথা হয় নাই। ওনারা বলছে যে আমার শ্বশুর বা তার আব্বা একটু সুস্থ হইলে পারিবারিকভাবে কথা বলবে, এমন অবস্থা। হ্যাঁ, বিয়ের ব্যাপারে। এই অবস্থায় এই দুর্ঘটনা ঘটে। তো রওনা দেই। বাস যখন ছাড়ে ততক্ষণ 4টা, সোয়া 4টা বাজতেছে দিনের। বাস ছাড়ে, তো পৌঁছাইতেছি। এর মধ্যে হচ্ছে যে আমার পরিবার বা অন্যান্য যারা চট্টগ্রামে ছিল তাদেরকে বলি তার বাড়িতে যাইতে, ওনারা যায়। আমার যারা ছোটবেলার নিকট বন্ধু আছে তারাও যায়, আমাকে বিভিন্ন আপডেট দিতে থাকে যে ওনার কতক্ষণে জানাজার সময় ঠিক হয়েছে। ওনার জানাজার সময় ঠিক হয়েছে রাত 9টায়। তো তারা জানাচ্ছে কারা আসতেছে না আসতেছে বা কি অবস্থা চলতেছে, কখন ওনারে গোসলে নেবে, জানাজার সময় এগুলি কবর খুঁজছে কিনা, এইসবগুলি জানাচ্ছে। এর ভিতরে আমি যখন 6:05-7 এইরকম বাজে, তখন আমি কুমিল্লা পৌঁছাই নূরজাহান হোটেলে যাত্রা বিরতি দেয়। সময়টা খেয়াল আছে, আমার বন্ধু আমার প্রতি আধা ঘন্টা পর পর, 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা পর পর ফোন দিয়ে জিজ্ঞেস করে কতটুকু আসছে। তো ওই কারণে আমার সময়টা খেয়াল আছে। তো ও যখন বলে এখনো ওইখানে, আমি কিভাবে পৌঁছাবো। 6:35 আমাদের যাত্রা বিরতি শেষ হয়। ওই সময় আমি আমার বন্ধুকে, বন্ধু এখন যাত্রা বিরতি শেষ হয়েছে, এখান থেকে গাড়ি ছাড়ছে। তো বলতেছে 9টায় জানা যায়, আমি কিভাবে পৌঁছাবো। মানে আপনার হাতে তখনও আরো 2.5 ঘন্টা সময়? 2.5 ঘন্টা সময় আছে কুমিল্লা থেকে চট্টগ্রাম আসতে? হ্যাঁ, নূরজাহান হোটেল থেকে তখন গাড়িটা ছাড়ছে। ততক্ষণে আমার মনের ভিতরে সংখ্যা আরেকটু বাড়ে গেছে, হয়তো আমি জানাজাটা পাবো না। যদিও কারণ হচ্ছে, যদি ও আমার ঘরে আমার বউ হিসেবে আসে, শ্বশুরের জন্য হয়তো কিছু করতে পারে না, কিন্তু সে জানাজাটাও উপস্থিত হইতে পারবো না। এই একটা আক্ষেপের একটা কর্নার তৈরি, বিষয় কাজ করতেছে, আক্ষেপ তৈরি হয়ে যাচ্ছে। তো সেই দুপুর থেকে খাওয়াও খাইনি। পথে হচ্ছে যে একটা কলা নিয়েছি, একটা পাউরুটি খেয়েছি, আর একটু পানি খেয়েছি। তো ক্লান্তিও কাজ করতেছে, আমার কিছুটা চোখ লেগে আসে। চোখ খুলে দেখি আমি লালপুল পার হয়ে গেছি, ফেনী। তখন ফাজিলপুর যে ব্রিজ আছে, ওই ব্রিজের উপরে আছে। তখন দেখি যে সময় বাঁচতেছে 7:10 বা 15। এতক্ষণ সময় আমি 50-60 কিলো পথ ক্রস করে ফেলছি। আমার বন্ধুকে যখন এই কথা বলে ও অবাক হয়ে গেছে, কিভাবে সম্ভব। আমি ওকে বলতেছি আমি তো জানি না, আমি ঘুমেছিলাম, কিভাবে আসছে আমি জানি না। আচ্ছা, আপনি আমাকে অফ দ্য রেকর্ডে আপনার বাস ড্রাইভার সম্পর্কে কিছু বলছিলেন, ওই বিষয়টা একটু ক্লিয়ার করুন। আসলে আমি বিভিন্ন সময়ে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা বা আরও অন্যান্য জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় ট্রাভেল করছি, জার্নি করছি। বেশিরভাগ সময় আমি একটু খুশি হইতাম, ভয়ও থাকতো যখন আমার বাসের ড্রাইভাররা কিছুটা হুজুর বা হচ্ছে যে আলেম টাইপের হইতো, বা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই রকম। ওনাদের ক্ষেত্রে এটা মানে ভিন্ন কনফিডেন্স কাজ করতো। প্রথম কথা, আমার মনে হইতো যে তারা খুবই আল্লাহ ভীরু বা আল্লাহর ইবাদত বন্দিগি করে টাইম মতো, তেমন একটা ভয় পায় না। মৃত্যু আসলে খোদা নিয়ে যাবে যদি লেখা থাকে। তাদের গাড়ির চালানোর ধরনটা খুবই ভিন্ন হয় অন্যদের তুলনায়। একটা গন্তব্যে একই জায়গা আমি আগে বারবার গিয়েছি, কিন্তু তারা 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, কখনো 1.5 ঘন্টা সময় আগে পৌঁছাই দেয়। তো আমি যখন বাসে উঠে দেখি যে আমার বাসের যে ড্রাইভারটা, উনি একজন হুজুর প্রকৃতির, সম্পূর্ণ লেবাসদারি, জুব্বা টুপি দাড়ি রাখছে এরকম। তো দেখে আমি অনেকটা খুশি হয়েছি যে হয়তো খোদা আমার ভাগ্যে ভালো কিছুই রাখছে। তো আমি এরকম বলতেছি, বন্ধু এই জিনিসগুলি ঘটছে, হয়তো এই কারণে উনি কোনো না কোনোভাবে নিয়ে আসছে, কিন্তু ওরা কিভাবে চালায় জানি না। তেমন ঘটে, অনেকবার ঘটছে আমার সাথে। তারপরে আমার অন্য ফ্রেন্ড আছে, অন্য ফ্রেন্ডের সাথে যোগাযোগ করছি যে আমি এরকম চিটং পৌঁছাইলে শহরে ঢোকার পরে এখান পর্যন্ত কিভাবে যাবো, সিএনজি নিয়ে গেলে বা অন্যান্য গাড়ি যেভাবেই যাই দেরি হয়ে যাবে। তো আমার একটা ফ্রেন্ড আমাকে আশ্বস্ত করলো, আচ্ছা
সিটি গেট বাইক এখান ক্রস করার পরে বাইক নিয়ে আমি অপেক্ষা করব, আর তারপর আমি তোমাকে নিয়ে যাব। তারপরে যেই বলা সেই কথা, ও আসছে ওর বাইক নিয়ে, আসার পরে আমার জন্য অপেক্ষা করতেছে। তো যখন 8:05 বা 10 বাজে, ততক্ষণে আমি সিটি গেটের কাছাকাছি চলে আসছি। আমার বন্ধুকে ফোন দিছি যে বন্ধু কই তুই? বলতেছে আমি এখানে আসি, দাঁড়াই আছি এখান যেই সিগন্যালটা আছে তারপরে, যাতে আমাদের যাইতে সুবিধা হয়। আপনার বন্ধু আসার বিষয়টা নিয়েও কিন্তু একটা দুশ্চিন্তা ছিল আপনার। হ্যাঁ, দুশ্চিন্তা ছিল। হ্যাঁ, তার জব আছে, জব শেষ হবে, তারপরে সে আসি আমাকে রিসিভ করবে, নিয়ে যাবে, এই জিনিসগুলো সম্ভাবনাময় ছিল। তার ডিউটি হয়তো আগেও শেষ হইতে পারে, পরেও শেষ হইতে পারে। সন্দিহান ছিলাম এই ব্যাপারগুলো নিয়ে। ও আশ্বস্ত করছে আমি আসার চেষ্টা করব। তো এটা নিয়ে ওর সাথে বারবার কথা হচ্ছিল। তারপর ও কোনোভাবে ও স্যারকে বুঝাইছে ওনাকে একটু আগে নিয়ে যে ওনার গন্তব্যে পৌঁছাই দিয়ে তারপর আমাকে নিতে আসছে ওর ডিউটি অফিসের কাজ শেষ করে। তারপর আসলো যখন গাড়িটা সিটি গেট ক্রস করে কর্নারঘাট এর কাছাকাছি বা তার একটু সামনে আসছে, তখন সে আমাকে ফোন দিল এখানে একটা কোনো গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে, জ্যাম চলতেছে, গাড়ি সিঙ্গেল লাইনে অল্প অল্প করে সামনের দিকে আগাচ্ছে। তারপর আমি তাকে বললাম এখন কি করা যায়? বলতেছে তোর তো তেমন কোনো কিছু নাই, কাঁধের ব্যাগ বা হাত ব্যাগ যেটা আছে সেটা নেমে একটু দ্রুত হেঁটে জায়গাটা ক্রস করে ফেল। তো যতটুকু জায়গা আমার এখান সিগন্যাল থেকে আমার বাসের দূরত্ব ছিল, এটা হচ্ছে আমার হাঁটার দূরত্ব 5 মিনিট। তা আমি ওই দৌড়ে ওই জায়গাটা 2-3 মিনিটে পার হয়ে যাই। যখন আমি তার সাথে দেখা করি এবং তার গাড়িতে উঠি, বাইকে উঠি, ততক্ষণ হচ্ছে যে 8:20-21 সময় বাজতেছে। তো এইখান থেকে আমি যেই জায়গায় যাব, আমার উঠবি ওয়াইফের বাসার দূরত্ব মিনিমাম 10 থেকে 11 কিলো। তো ওই জায়গাটুকুতে আমাদের পৌঁছাইতে জানি না, ওর সাথে আমি আরও বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়েছি। ওই জায়গায় সে মাত্র আমাকে 10 থেকে 11 মিনিট সময় নিয়ে যায়। আমি যতক্ষণে ওই মসজিদ বা কবরের ওইখানে জানাজার স্থানে যে পৌঁছাই, ততক্ষণে 8:35 কি 36 বাজতেছে। আমার হাতে আরো 20-25 মিনিট সময় ছিল। তো ওইখানে গিয়ে আল্লাহরে শুকরিয়া জানাইলাম। এখন আমি মন থেকে অনেক খুশি হয়েছে, দুঃখের ভিতরেও কিছুটা খুশি বা আনন্দ কাজ করছে যে না, আমি হয়তো শেষবার আমার একটা হয়তো দায়িত্ব বা কর্তব্য এখনো অর্পিত হয় নাই, একসময় একটা হবে, তাও আমি পারছি ওই জায়গায় পৌঁছাইতে। তারপর আমি ওইখানে পৌঁছাই, ওনার জানাজায় অ্যাটেন্ড করি, তারপরে কবর দেওয়া হয়, মোনাজাত অ্যাটেন্ড করি, তারপর তার বাড়িতে যাই, পরিবারের অন্যান্য মানুষজনদের সাথে দেখা করি। এরপরে আমি আমার বাসায় বা নিজের গন্তব্যে যাই। তো ব্যাপারটা নিয়ে আমি অনেক গিয়েছিলাম। প্রথম কথা শঙ্কা ছিল যখন রওনা দিছি যে পৌঁছাইতে পারবো কিনা। পৌঁছানোর পরে আমার যে খুশিটা কাজ করছে তা হচ্ছে যে মুখে বলার মতো না। এর মধ্যে যেই ব্যাপারটা আমার সব থেকে বেশি সন্দেহজনক বা ভয় কাজ করছে, যে শুরু যে কলটা দিয়ে হয়েছে, ওই কলের ক্ষেত্রে কল কে দিয়েছে আমি এখন পর্যন্ত জানলাম না। এছাড়াও এই যে সারাদিন চলে গেছে, আমার তো আর তার সাথে কথা হয় নাই, ফোনও দেওয়া যাচ্ছে না, কারণ তার বাবা মারা গেছে, তাকে তো আর ফোনে পাবো না স্বাভাবিকভাবে। তো আমি যখন ওদের বাসার থেকে আমার বাসায় যাই, তারপর ওর একটা কাজিন সিস্টার ফোন থেকে আমাকে ফোন দিয়ে বলে তার ফোনটা খুঁজে পাচ্ছে না। আমি বললাম কেন খুঁজে পাচ্ছে না? ওর ফোন থেকে তো আমাকে ফোন দিছে, ফোন কেন খুঁজে? বল যে সে ফোন সকালবেলা যে হাতে নিছে, এরপর আর জানে না ফোন কোথায়। তারপর সে আমাকে বললো যে আচ্ছা, ফোনের যে গুগল জিমেইল আছে, ওই জিমেইলের মাধ্যমে তার গুগল থেকে ওর ফোনে হচ্ছে যে মানে অ্যাক্সেস করে পাসওয়ার্ড দিয়ে জিমেইলে আমার ফোন থেকে লগ ইন করে জিমেইল থেকে যে একটা অটোটিউন বা ফাইন্ড মাই ডিভাইস থেকে যে অটোটিউন সিস্টেমটা করে ওইটা করতে, কারণ ওইটার ক্ষেত্রে ফোন সাইলেন্ট বা অন্য কোথাও থাকলে ডাটা কানেকশন যাতে একটা অ্যালার্ম বাজে, অ্যালার্মটা দিতে তাইলে সে ফোনটা খুঁজে পাবে। ঘরের সব জায়গায় খুঁজে ফেলছে, কোথাও ফোন পাচ্ছে না। তারপর আমি ফোনটা খোঁজার ক্ষেত্রে তাকে হেল্প করলাম, অ্যালার্ম বাজাইলাম। তারপর সে তার ফোনটা খুঁজে পেলো, তারই খাটের চিপায় মধ্যে পড়েছিল, যেটা হচ্ছে যে কেউ জানতো না, পুরো বাসায় খোঁজাখুঁজি করে বসে। তারপর আমি তাকে প্রশ্ন করলাম তাহলে আমার ফোনে কল আসছে কোথার থেকে? দিনের বেলা যে কল দিছে দুপুরবেলা, আব্বু মারা গেছে ওই মারা যাওয়ার আগে। তো বলতেছে আমি তো জানি না, ফোন তো আমার হাতে ছিল না, সকালে আমি তোমাকে ফোন দেওয়ার পরে ফোন আমি আমার খাটের উপরে মাথার সাইডে রেখে দিয়েছি, আর জানি না। ওর ছোট বোনকে জিজ্ঞেস করছে, অন্যান্য ঘরের মেম্বার যারা ছিল সবাইকে, যেহেতু সবাই বলতেছে আমরা তো এদিকে ধরে আমরা জানি না কীভাবে ফোন গেছে। তো ব্যাপারটা আমার কাছে খুবই অলৌকিক লাগছে, বা হচ্ছে যে
নিজের খুশিও লাগছে, অলৌকিকও লাগছে যে কোনো না কোনোভাবে কোনো এক অলৌকিক শক্তি চাইছে যে আমি তার বাবার শেষকৃত্যে বা হচ্ছে যে শেষ কর্মে গিয়ে উপস্থিত হইতে পারি। তো ব্যাপারটা নিয়ে আমি আজও ভাবি, মাঝে মধ্যে ব্যাপারটা আমাকে আজও ভাবায়। সেও ভাবে, বলে কে ফোন দিছে বা হচ্ছে যে কিভাবে ফোনটা গেল। এখানে লিসেনারদের উদ্দেশ্যে আমি যেটা বলবো যে ওভারঅল ঘটনাটা যতটা সহজে আপনি বললেন, ওই সময়টা নিশ্চয় ততটা সহজ ছিল না। অবশ্যই ততটা সহজভাবে যায় নাই, কারণ আমি যখন ব্যাপারটা নিয়ে আমি শুরুতে আমার মামার সাথে আলোচনা করতেছিলাম যে কি হচ্ছে না হচ্ছে, কেন যোগাযোগ নাই, কোথায় সে, অন্য 5-10 দিনের মতো না। আর যখন আমি এই চিন্তাটা করি তখনই আমার ফোন আসে। তো এই ক্ষেত্রে আমার ভয় আরো বেশি বেড়ে যায়। আর তারপরে যখন ব্যাপারটা আমি জানছি তার একজন নিকটাত্মীয়ের মাধ্যমে, তখন আমার ওই জায়গায় পৌঁছানো বা হচ্ছে যে কবর দিবে, দাফন হবে, ওই জায়গায় উপস্থিত, আমার শ্বশুর বাড়িতে উপস্থিত হওয়া সম্ভব হবে কিনা আমার দ্বারা ঢাকা থেকে, যে কোনোভাবেই আসে ঢাকা থেকে পৌঁছানো সম্ভব না, কিন্তু পৌঁছানোর একটা তীব্র আকাঙ্ক্ষা ছিল, ভয়ও কাজ করতেছিল। যার কারণে আমি আমার বন্ধু বা নিকটজনদের কাছ থেকে ওইখানে তাদেরকে আমার শ্বশুর বাড়িতে উপস্থিত রেখে প্রতিনিয়ত আপডেট নিচ্ছিলাম। তো তাদেরও আপডেট ছিল, আল্লাহরও একটা আশীর্বাদ ছিল, আমার ভাগ্যও আমার প্রতি সহায় হয়েছে, যার কারণে আমি এখানে উপস্থিত হইতে পারছি। কিন্তু ওই দিন খুবই দুশ্চিন্তার মধ্য দিয়ে দিনটা আমার শেষ হয়েছে। আর লাইফের একটা স্মরণীয় ট্র্যাজেডি আমার হয়ে থাকবে। আর সবসময় এই জিনিসটা মানে কিছুদিন পর পরই আমারে ভাবায়, কলটা আসছে কোথা থেকে, কে কল দিল, আর কিভাবে আমি কলটা পাইলাম, কিভাবে বা আপনি এত অল্প সময়ের মধ্যে এত দূরের পথ এত অতিক্রম করলেন? দূরের পর অতিক্রম করলেন। তাছাড়া এই যে দিনের বেলা বা বিকেল বেলা, রবিবার, বৃহস্পতিবার, এই দিনগুলোতে আমি আরো বিভিন্ন সময় যাত্রা করছি, কিন্তু এত দ্রুত পৌঁছানো কোনোভাবে সম্ভব হয় নাই। তো ওই দিনটা আমার কাছে অনেক স্মরণীয় আর অনেক আকস্মিক এবং অনেক কৌতূহলেরও। মানে ওভারঅল বিষয়টা যদি অ্যানালাইসিস করা হয় তাহলে এটাই দাঁড়ায় যে ফোন পাওয়া থেকে শুরু করে আপনার চট্টগ্রামে ওই জানাজার স্থলে পৌঁছানো পর্যন্ত পুরো বিষয়টি আসলে স্বাভাবিক না। না, একদমই স্বাভাবিক ছিল না আমার কাছে। আমি নিজে একটা দুশ্চিন্তা বা ভয়ের মধ্যে ছিলাম, ওই ফোনটা নিয়েও চিন্তায় ছিলাম কে ফোন করছে। আর তাছাড়া হচ্ছে যে তার অবস্থা নিয়েও চিন্তায় ছিলাম, কেননা আমি তার পাশে গিয়ে দাঁড়াইতে পারতেছি না বা একটু সান্ত্বনাও দিতে পারতেছি না। যদি আমরা একজনকে পছন্দ করি, পরিবার জানছে, মেনে নিছে, কিন্তু এখনো অফিসিয়ালি কোনো কিছু হয় নাই। যার কারণে শরীয়তের বা হচ্ছে যে যে একটা ইসলামের দৃষ্টিকোণ, ওই দিক থেকেও আমি তার সাথে কোনোভাবে কথা বলতে পারছি অন্তত পক্ষে সবার সামনে তো সম্ভবই হচ্ছে না। তো যার কারণে আমার নিজেরও একটা দুঃখ বা ব্যথিতময় সময় পার করতে হয়েছে ওই দিনটাতে। আমরা এতক্ষণ শুনছিলাম আমাদের আজকের গেস্ট মেহেদির কাছ থেকে তার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনায়। আমরা খুবই ব্যথিত ওনার পরিবারের একজনের মৃত্যুতে। আমরা ওনার জান্নাত কামনা করি, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। তবে আপনাদের কারো কাছে যদি এই ঘটনার কোনো ব্যাখ্যা থাকে বা আপনারা যদি কেউ এর কোনো ব্যাখ্যা দাঁড় করাতে পারে, অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতটা সময় ধরে আমাদের সাথে থাকার জন্য। পরবর্তীতে দেখা হবে হেয়ার আউট উইথ ফাহিমের নতুন কোনো এপিসোডে। টিল দেন, টেক কেয়ার, গুড বাই।